রাজ্যের প্রয়োজনীয় হচ্ছে আলু বীজ, সেটা আমরা বহিরাজ্যের উপর আপনার নির্ভরশীল। পাঞ্জাব, হরিয়ানা, নাহলে পশ্চিমবঙ্গ, তাও ভালো জাতের বীজ পাওয়া যায় না, সময় মতো পাওয়া যায় না। এত দূর মানে দূর থেকে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যায়। এবং দেখা যায় যে আমাদের নারী সমাজে কোঅপারেটিভ বা তারা বীজ উৎপন্ন হচ্ছে, সেটা আমাদের ইনস্টিটিউট বা সরকারি যে গবেষণা সমাজ এছাড়া আপনার উৎপাদন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ প্রচুর টাকা লাগবে। আলুর কোঅপারেটিভ আপনারা জানেন যে 3PS সম্বন্ধে জানেন, শুনেছেন 3PS দানা বীজ করতে প্রচুর পয়সার দরকার। সেটা সরকারি প্রতিষ্ঠান বলে সেটা আমাদের এখানে করা সম্ভব। কিন্তু আপনি যদি ব্যক্তিগত কৃষক হিসাবে আপনি করতে চান, আপনি আপনার জমিতে সেটা সম্ভব নয়, এত টাকা সংকলন আপনি করতে পারবেন না। তার জন্য রাজ্য সরকার চিন্তা করেছে যে তাহলে আলুর বীজের স্বয়ংবরতা এবং আলুর যে খাবার আলুর যে স্বয়ংবরতা আনতে আমাদের কি প্রযুক্তি করতে লাগবে। আমাদের সুদূর আমেরিকা থেকে যে লিমা পেরু শহর আছে, পেরুতে যে লিমা শহর আছে, এখানে আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র রয়েছে, যারা কোঅপারেটিভ সিড বা প্রকৃত আলু বীজ উৎপাদন প্রযুক্তিও ওরাই উৎপাদন করেছে, ওরাই আবিষ্কার করেছে। এবং আবিষ্কার করার পর তার আসলে চাকার আপনারা কথা বলবেন না, আমি বেশিক্ষণ সময় নেব না। কৃষক লাভবান হয়েছে, অনেক বেশি ফলন পেয়েছে। কিন্তু কোঅপারেটিভ সিড করতে গেলে আপনাদের অনেকটা বীজ আমাদের নাগরিক থেকে দিতে হবে, তারপরে আমাদের উপর আপনাদের নির্ভরশীল থাকতে হবে। কিন্তু এথিক্যাল প্রোডাক্ট কাটিং যে প্রযুক্তিটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড প্রোডাকশন সিস্টেম, মানে আমরা এই যে আলু উৎপাদন যে বীজের উৎপাদনটা বিকেন্দ্রীকরণ করে দিচ্ছি। বিকেন্দ্রীকরণ মানে আমাদের কৃষকদের হাতে আমরা দিয়ে দিচ্ছি। ডিসেন্ট্রালাইজড সিস্টেম মানে কি? আমি আমার কাছে কেন্দ্রীভূত করে রাখছি না, প্রযুক্তিটা কৃষক বান্ধব এবং মাঠে প্রতিটি ঘরে ঘরে যেন আলুর বীজ উৎপাদন হয়। এটা হচ্ছে এথিক্যাল প্রোডাক্ট কাটিং এর প্রথম মুদ্রা কথা, যে আপনারা নিজের বীজ নিজে উৎপাদন করবেন। নিজের বীজ উৎপাদন করলে কি লাভ? আপনার বীজ আপনার সঙ্গে থাকলো, আপনার বীজ কোল্ড স্টোরে থাকলো, পার্শ্ববর্তী কোল্ড স্টোরে আপনি সময় মতো বীজটাকে ব্যবহার করতে পারবেন। আপনি এই বীজ বিক্রি করে পার্শ্ববর্তী কৃষকের কাছে বিক্রি করে আপনার আয় করতে হবে। এইভাবে আমরা তো বলে থাকি কৃষকদের আয় দ্বিগুণ তিনগুণ, এবং কৃষক বান্ধব প্রযুক্তির মাধ্যমেই আপনাদের আয় কিন্তু এইভাবে বাড়াতে হবে। তা আমরা এথিক্যাল প্রোডাক্ট কাটিং এর যে পরীক্ষামূলক আমরা 8টি জেলাতে করেছি বিভিন্ন জায়গায়, তাতে কিন্তু আমরা দেখেছি যে এখানে আলুর ফল উৎপাদন হচ্ছে 1 হেক্টর প্রতি 19.16 মেট্রিক টন, আলু প্রতি 3000 কেজি থেকে কিছুটা বেশি। কিন্তু আমরা এথিক্যাল প্রোডাক্ট কাটিং এ আমরা সবচেয়ে উচ্চ প্রদর্শন পেয়েছি বিলোনিয়া, বাইখোলা এবং জোলাইবাড়িতে, সেটা 61.5 টন, যেখানে রাজ্যের গড় উৎপাদন হচ্ছে 19.14 মেট্রিক টন প্রতি হেক্টর। 104 জন কৃষক দিয়ে 2023 সালে 104 জন কৃষক 8টি জেলা। আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের 2-3 সিজনে আজকে কৃষকের সংখ্যা হচ্ছে 6000, আর রাজ্যে আরো কৃষকের সংখ্যা হচ্ছে 23। প্রশ্ন করুন, আমরা উত্তর দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে শুনুন ব্যাপারটা, কারণ আপনার উন্নতির জন্য আমরা এসেছি। আপনারা আলু চাষ করে নতুন প্রযুক্তি প্রয়োগ করে আপনার আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি হোক, তার জন্য আমরা এসেছি। আপনারা শুনবেন, এবং যদি অসুবিধা হয় এবং বাকি 10 জন যারা করেছে, এই 10 জনের যে সাকসেস স্টোরি, তার দিকে আপনারা আগামী দিনে গেছেন। তা আমি আর দীর্ঘায়িত করছি না, আমাদের টেকনিক্যাল এই পদ্ধতি অবলম্বন করবেন। একটা কথা আমাদের ভাবতে হবে যে আমরা সবসময় অ্যাডভান্স চিন্তা করতে হবে, বিজ্ঞানসম্মত আলু চাষ করতে হবে। বন্য ফসল যখন আমরা বিজ্ঞানসম্মত চাষ করা শুরু করেছি, আলুকেও তার সঙ্গে যুক্ত করে যে চাহিদা, এখানে মোটামুটি আমরা দেশের গড় আয়ের সঙ্গে আমরা মোটামুটি কাছাকাছি। যেখানে 22 মেট্রিক টন, এখানে আমরা 19 মেট্রিক টন আছে, 19 টন, হ্যাঁ 19 টন, তো কাছাকাছি। তারপরে আমাদের আলু স্বাভাবিক, আমরা যেহেতু আলু বেশি ইউজ করি, আমাদের উৎপাদন বাড়াতে হবে, তাহলে বাইরে থেকে আলু নিয়ে আসতে হবে। আর এটার যে মূল আলু উৎপাদন বাড়াবার যে মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের ওই বীজ, আলু বীজ যেটা আমরা ইউজ করবো। এটা যদি উন্নত মানের না হয়, আধুনিক পদ্ধতিতে তৈরি করা এই সিড যদি না হয়, তাহলে আপনাদের ফসল বৃদ্ধি পাবে। আমরা বাজার থেকে আলু বীজ পারচেজ করি, বিভিন্ন রাজ্য থেকে আলু এসে ঢুকে,
এটা খাওয়াতেও আলু ব্যবহার হয় আর বীজ লাগাতেও আলু ব্যবহার হয়। ওটা কেটে ওটার যে অঙ্কুরটাকে আমরা লাগিয়ে দিই। এইরকম আলু চাষ করে তো আমাদের ওই যে উদ্দেশ্য যেটা আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য সেটা সফল হবে। আমাদের ভালো বীজের সন্ধান করতে হবে, ভালো বীজ সংরক্ষণ করতে হবে। আমরা এই পদ্ধতিতে যে বীজ আমরা পাবো সেটাকে সংরক্ষণ করতে হবে এবং এটা আমার মনে হয় প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর পর্যন্ত এই বীজে ভালো আলু উৎপাদন হবে। এটা অন্য বিষয়। আমরা আলু দিয়ে সোনা বানাতে চাই না, আমরা চাই আলু সবজি হিসেবে আলুর উৎপাদন বৃদ্ধি হোক, আমাদের রাজ্যের চাহিদা পূরণ করে আমরা যাতে বাইরেও আলু বিক্রি করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আমরা তো অত্যধিক ফলনের মাধ্যমে, তাহলে কি হবে, যে চাষি আছেন, যে আলু চাষি আছেন, আমার শ্রদ্ধেয় যারাই যে যে ধরনের চাষ করেন, প্রত্যেক কৃষকদের তারা নিজেদেরকে তো স্বনির্ভর করবেন, পাশাপাশি রাজ্যকেও স্বনির্ভরের পথে এগিয়ে নিয়ে আসবেন। কিন্তু আমরা আলু অত্যন্ত প্রিয় সবজি, যাদের মধুমেহ রোগ আছে এবং 2024 সালে মানে গত বছর 4 গুণ 400 জন কৃষক, এবং লাস্ট টাইম গত বছরের সাফল্যে আমাদের অনারেবল এগ্রিকালচার মিনিস্টার এটাকে আরো 10 গুণ বাড়ানোর জন্য বলেছিলেন। সেজন্য আমরা 400 থেকে 4000 কৃষক। তো আমরা এটা দুটো সেগমেন্টে ভাগ করেছি। যারা আমরা এটাকে সিড দেবো, মানে গত বছর যারা চাষ করেছেন সেই আলুটা গভর্নমেন্ট থেকে কেনা হয়েছিল এবং সেটা আমাদের কোল্ড স্টোরে রাখা ছিল, যেটা এবার আপনারা পাবেন বিভিন্ন জেনারেশনের আলু। জেনারেশন মানে G2, আইদার G2, G3 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। যেটা G1 ছিল প্রথম বছর এসে চাষ করে, এটা G2 হয়েছে জেনারেশন, সেকেন্ড ইয়ারে হয় G2 পাবেন বা G3। এটা বীজ আলুটা কোল্ড স্টোর থেকে অলরেডি বিভিন্ন জায়গায় সাবডিভিশনে অলরেডি পৌঁছে যাচ্ছে, অনেক জায়গায় অলরেডি পৌঁছে গেছে। তো আপনারা